হ্যাঁ, তো আজকে আমরা কি করব, আজকে আমরা ইমপ্রুভমেন্ট নিয়ে ক্লাস করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। হ্যাঁ, তো ফার্স্ট কোয়েশ্চেন বলছে কি, আই শ্যাল নট ফরগিভ ইউ, আমি তোমাকে ক্ষমা করব না, ফর হ্যাভিং ব্রোক ইউর প্রমিস, তুমি যে তোমার প্রমিসটা, শপথটা ভেঙে দিয়েছো, ব্রেক করেছো, সেই কারণে তোমাকে আমি ক্ষমা করব না। দেখো, হ্যাভ হ্যাজের পরে ভার্বের কোন ফর্ম হয়? হ্যাভ বা হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে হ্যাভিংয়ের পরে কি আছে এখানে? ব্রোক। ব্রোক হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। মেন ফর্ম কি? ব্রেক, BREAK, ব্রেক। সেকেন্ড ফর্ম হচ্ছে ব্রোক, আর থার্ড ফর্ম কি? থার্ড ফর্ম হচ্ছে ব্রোকেন। তাহলে হ্যাভ হ্যাজের পরে ভার্বের কোন ফর্ম হবে? থার্ড ফর্ম। তাহলে ফর হ্যাভিং ব্রোকেন, আই শ্যাল নট ফরগিভ ইউ ফর হ্যাভিং ব্রোকেন ইউর প্রমিস, ফর হ্যাভিং ব্রোকেন। তাহলে দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, ফর হ্যাভিং ব্রোকেন, বি। ওকে, তাহলে এবার যেমন নেক্সট দুই দাগ কি বলছে দেখো। হ্যাঁ, দুই দাগ বলছে কি? দুই দাগ বলছে যে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিমার্কেবল স্টোরিজ। বলছে দিস ইজ, এটাই, দিস ইজ, এটাই হলো, ওয়ান, একটা, অফ দ্য মোস্ট রিমার্কেবল স্টোরি, সব থেকে যে রিমার্কেবল, অসাধারণ গল্পগুলো রয়েছে তার মধ্যে এটাই হলো একটা। দ্যাট হ্যাজ বিন টোল্ড সো ফার, যে গল্পগুলো এতদিন ধরে বলা হয়েছে, যে অসাধারণ গল্পগুলো এতদিন ধরে বলা হয়েছে তার মধ্যে দিস ইজ দ্য ওয়ান, এটাই হলো একটা। ঠিক আছে, এবার ভালো করে বোঝো। আমরা একটা জিনিস এখান থেকে মাথায় রাখতে হবে যে ওয়ান অফ দ্য, ঠিক আছে, টু অফ দ্য, ওয়ান অফ দ্য, টু অফ দ্য, ওয়ান অফ দ্য, টু অফ দ্য, সাম অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, মেনি অফ দ্য, কি আর কি আছে? ফিউ, যে সমস্ত এইরকম ধরনের ফ্রেজ আছে, ফিউ অফ দ্য, ঠিক আছে, নান অফ দ্য, নান অফ দ্য, ঠিক আছে, মেনি অফ দ্য, এইরকম ওয়ান অফ দ্য, টু অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, ফিউ অফ দ্য, নান অফ দ্য, মেনি অফ দ্য, মোস্ট অফ দ্য, এই সমস্ত ফ্রেজগুলোর পরে সবসময় যে নাউনটা বসবে সেই নাউনটা কি হবে? সেই নাউনটা প্লুরাল হবে, প্লুরাল, প্লুরাল। ওয়ান অফ দ্য বয় বলবো না, ওয়ান অফ দ্য বয়েজ বলবো। টু অফ দ্য গার্ল বলবো না, টু অফ দ্য গার্লস। কারণ কি? অনেকের মধ্যেই তো আমরা একজন দুজন বলবো। তাহলে এই সমস্ত ফ্রেজগুলোর পরে সবসময় প্লুরাল নাউন বসবে। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই রিলেটেড, এই রকম রিলেটেড কিন্তু প্রচুর ইরর থাকে। তো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো ওয়ান অফ দ্য রয়েছে ফ্রেজটা, যে ওয়ান অফ দ্য ফ্রেজ, এরপরে নাউনটা প্লুরাল হবে। নাউন কোথায়? দেখো স্টোরিজ। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল স্টোরিজ, দেখো প্লুরাল ফর্মে আছে, স্টোরি নেই কিন্তু স্টোরিজ। তাহলে ঠিক আছে, এবার এটা হচ্ছে ইরর থাকলে এরকম থাকে, বা ইমপ্রুভমেন্ট থাকলেও এখানে যদি আন্ডারলাইন থাকতো, ভুল থাকতো, তাহলে কিন্তু আমরা এইভাবেই সলভ করতাম। তো ব্যাপারটা আমরা এখান থেকে জেনে নিলাম, কিন্তু ভুল হচ্ছে কোথায়? ভুল থাকলে এই অংশে থাকবে যেখানে আন্ডারলাইন রয়েছে। তো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল স্টোরিজ। এবার দেখো দ্যাট, দ্যাট হচ্ছে কি? দ্যাট হচ্ছে কনজাংশন। তো দ্যাট কনজাংশন, দ্যাট, হুইচ, হু, হুম, ঠিক যাদের পরে বসবে তাকে কিন্তু ডিফাইন করবে। তাহলে এখানে কি আছে দেখো, দ্যাটের আগে কি আছে? স্টোরিজ। তাহলে দ্যাট কাকে ডিফাইন করছে? দ্যাট স্টোরিজকে ডিফাইন করছে। স্টোরিজ কি? প্লুরাল। তাহলে স্টোরিজ যদি প্লুরাল হয় তাহলে দ্যাটও কিন্তু প্লুরাল হবে, এবং দ্যাটের পরে যে ভার্বটা সেটাও কিন্তু প্লুরাল হবে। তাহলে দ্যাটের পরে ভার্ব কিন্তু সিঙ্গুলার, হ্যাজ রয়েছে। দ্যাট যদি প্লুরাল হয় তাহলে আমরা জানি কি, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও কি হবে? ভার্বটাও প্লুরাল হবে। কিন্তু দ্যাট প্লুরাল, সাবজেক্ট এখানে সাবজেক্ট, দ্যাট সাবজেক্ট প্লুরাল, কিন্তু ভার্ব হ্যাজ সিঙ্গুলার রয়েছে, তাহলে হ্যাজটা হ্যাভ হবে। ঠিক আছে, তো আরেকবার একটু ভালো করে দেখে নাও। কি বলছে? দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল স্টোরিজ। দেখো স্টোরিজ, রিমার্কেবল স্টোরিজ, গল্পগুলো, দ্যাট, যে গল্পগুলো, তাহলে এই দ্যাটটা কাকে ডিফাইন করছে? স্টোরিজকে। তাহলে স্টোরিজ প্লুরাল, দ্যাটটাও প্লুরাল, তাহলে হ্যাজটা হ্যাভ হবে। হ্যাজটা কি হবে? হ্যাভ। দ্যাট হ্যাভ বিন টোল্ড সো ফার। ঠিক আছে, দ্যাট হ্যাভ বিন টোল্ড, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট হ্যাভ বিন টোল্ড। এইবার এখানে আর একটা জিনিস আমরা বলে দিই, এখানে আর একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে দেখো, তাহলে দ্যাট কাকে ডিফাইন করছে? স্টোরিজ। তাহলে স্টোরিজ প্লুরাল, দ্যাটও প্লুরাল, সেই কারণে কিন্তু হ্যাজটা হ্যাভ হলো। এইবার আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই অংশে যদি এইখানে অনলি থাকে, দিস ইজ দ্য অনলি ওয়ান, দিস ইজ দ্য ওয়ানলি, এই রকম বাক্যে যদি প্রথম অংশে অনলি থাকে, ভালো করে বুঝবে। অনলি না থাকলে কিন্তু দ্যাট, হুইচ থাকুক, দ্যাট থাকুক, যে কনজাংশনই থাকুক, হু থাকুক, ঠিক আছে,
ঠিক আগের ওয়ার্ডটাকে, আগের নাউনটাকে কিন্তু ডিফাইন করবে, ঠিক আছে, এবং সেই অনুযায়ী কিন্তু ভার্ব বসবে। এবার যদি বাক্যের মধ্যে অনলি থাকে, দিস ইজ দ্য অনলি ওয়ান, দিস ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল স্টোরিজ দ্যাট, এবার যদি অনলি থাকে তাহলে কিন্তু দ্যাট কিন্তু প্রথম এটাকেই ডিফাইন করবে, প্রথম সাবজেক্টটাকেই কিন্তু ডিফাইন করবে। প্রথম সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে কি বললাম ভালো করে বোঝো, যদি ওখানে অনলি থাকে, অনলি প্রথম অংশে, বাক্যের প্রথম অংশে অনলি থাকে, তাহলে কিন্তু এই কনজাংশন দ্যাট থাকুক, হুইচ থাকুক, হু থাকুক, সেটা কিন্তু এই প্রথম সাবজেক্টটাকেই ডিফাইন করবে এবং সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। তাহলে অনলি থাকলে দিস একটা, তাহলে কিন্তু এখানে হ্যাজ একদম পারফেক্ট ছিল। যেহেতু অনলি নেই তাহলে দ্যাটটা কাকে ডিফাইন করবে, স্টোরিজকে ডিফাইন করবে, প্লুরাল, ভার্বটাও প্লুরাল হবে। ক্লিয়ার? এবার চলো নেক্সট। হ্যাঁ, 3 দাগ কি বলছে দেখো। 3 দাগ বলছে যে when the police officer asked you your salary, যখন পুলিশ অফিসার জিজ্ঞেস করেছিল তোমাকে তোমার স্যালারি, ইউ প্রোভাইডেড তুমি দিয়েছিলে রং ইনফরমেশন, ভুল তথ্য দিয়েছিলে। হ্যাভ নট ইউ, তুমি কি দাওনি। দেখো এটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ বলি, এই যে বাক্যের শেষে এইরকম ধরনের প্রশ্নবোধক চিহ্ন দিয়ে একটা আন্ডারলাইন থাকলে এটাকে আমরা কোয়েশ্চেন ট্যাগ বলি, ঠিক আছে। তুমি খেয়েছো, তুমি কি খাওনি, তুমি শুয়েছিলে, তুমি কি শোওনি, তুমি বলেছিলে, তুমি কি বলনি, এই ধরনের লাস্টে যে আমরা অ্যাড করি একটা কোয়েশ্চেন, সেটাকে আমরা কোয়েশ্চেন ট্যাগ বলি। এটা তৈরি করার নিয়ম কি, এটা তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমে হেল্পিং ভার্ব HV, প্রথমে হেল্পিং ভার্ব, বাক্যে যে হেল্পিং ভার্ব থাকবে সেই হেল্পিং ভার্ব, তারপরে হবে হচ্ছে হেল্পিং ভার্বের পরে আমরা নট, বাক্যের মধ্যে যদি নট থাকে বাদ দেবো, না থাকলে আনবো, তারপরে কি দেবো, তারপরে দেবো হচ্ছে সাবজেক্ট, তারপরে কোয়েশ্চেন মার্ক। তাহলে প্রথমে হেল্পিং ভার্ব, বাক্যে নট না থাকলে নট আনবো, থাকলে বাদ দেবো, তারপর সাবজেক্ট দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। এইবার এখানে মেন সাবজেক্ট কোনটা, আমরা কিন্তু প্রথম সাবজেক্টটাকে ধরবো না, প্রথম বাক্যকে ধরবো না। when the police officer asked you your salary, যখন পুলিশ অফিসার তোমাকে জিজ্ঞাসা করেছিল তোমার স্যালারি, এই অংশ থেকে আমরা ধরবো। এটাই হচ্ছে এই বাক্য, এটাই হচ্ছে কোয়েশ্চেনটা, হচ্ছে এই বাক্যটার কোয়েশ্চেনটা, ঠিক আছে। ইউ প্রোভাইডেড রং ইনফরমেশন, তুমি দিয়েছিলে ভুল তথ্য, তুমি কি দাওনি। তাহলে এই বাক্যটার আমরা কোয়েশ্চেনটা করতে হবে। তাহলে এখানে দেখো কোনো হেল্পিং ভার্ব নেই, প্রোভাইডেড একটাই ভার্ব আছে এবং ভার্বটা সেকেন্ড ফর্মে আছে, ঠিক আছে, ভার্বটা সেকেন্ড ফর্মে আছে, সেকেন্ড ফর্ম থাকলে বাক্যে কোনো হেল্পিং ভার্ব নেই। তো সেকেন্ড ফর্ম থাকলে প্রশ্ন করতে গেলে আমাদের কি আছে, ডিড, আর ফার্স্ট ফর্ম থাকলে ডু ডাজ। তাহলে এখানে সেকেন্ড ফর্ম ডিড আনবো, ডিডের পরে বাক্যের মধ্যে কোনো জায়গায় নট নেই, ঠিক আছে, ডিডের পরে কোনো নট নেই, ডিড, তারপরে আনবো নট না থাকলে নট আনতে হবে, তারপরে সাবজেক্টকে ইউ, ডিড নট ইউ, এই যে কোয়েশ্চেন মার্ক, এটাই হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ এই বাক্যে। ইউ প্রোভাইডেড রং ইনফরমেশন, ডিড নট ইউ, ঠিক আছে। তো দেখো এবার অপশান কি বলছে, দেখো অপশান ডিড নট ইউ, হ্যাঁ ডিড নট ইউ কোথায় আছে, হ্যাঁ একদম পারফেক্ট, দেখো ডিড নট ইউ, সি ইজ দ্য কারেক্ট আনসার, ডিড নট ইউ। এখানে ডোন্ট ইউ আছে, ডোন্ট ইউ হবে না, কারণ ভার্বের সেকেন্ড ফর্ম আছে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমরা ডিড আনবো, ফার্স্ট ফর্ম থাকলে ডু আনতাম। ওকে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট। হ্যাঁ নেক্সট 4 দাগ কি বলছে দেখো, নেক্সট 4 দাগ বলছে হি ফেল্ট স্যাড, সে দুঃখিত অনুভব করেছিল বা সে দুঃখ পেয়েছিল, বিকজ হি হ্যাড ব্লেমড টু আদার্স মিসডিডস মানে কি, মানে খারাপ কাজ, সে দুঃখ অনুভব করেছিল, কারণ কি মানে বলতে চেয়েছে তাকে ব্লেম দেওয়া হয়েছিল অন্যের, আদার্স মানে অন্যের মিসডিডস, অন্যের যে খারাপ কাজ সেই খারাপ কাজের দোষ তার উপরে দেওয়া হয়েছিল, ঠিক আছে, সেই কারণে। তাহলে ব্যাপারটা কি বলতে চেয়েছে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। হি ফেল্ট স্যাড, সে দুঃখ অনুভব করেছিল বা দুঃখিত হয়েছিল, বিকজ কারণ তাকে দোষ দেওয়া হয়েছিল। দেখো হি হ্যাড ব্লেমড এর মানে কি, দেখো হি হ্যাড ব্লেমড, ভালো করে বোঝো, হি হ্যাড ব্লেমড মানে সে নিজে দোষ দিয়েছিল অন্য কাউকে, কিন্তু সেটা নয় তো, সে অন্য কাউকে দোষ দিলে নিজে কেন দুঃখ অনুভব করবে, তাকে দোষ দেওয়া হয়েছিল, মানে বাক্যটা হচ্ছে প্যাসিভ, বাক্যটা প্যাসিভ। আর এখানে যেটা আছে এটা কিন্তু অ্যাক্টিভে আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ, কারণ সে নিজেকে দোষ দেয়নি, অন্য কারোর দ্বারা তাকে দোষ দেওয়া হচ্ছে, তাহলে প্যাসিভ। তাহলে এখানে বসবে হচ্ছে হ্যাডের পরে একটা বিন বসবে, হ্যাড বিন ব্লেমড, আর জন্যে হ্যাড বিন ব্লেমড, হ্যাঁ এবার এখানে হবে ফর, অন্যের জন্য, ঠিক আছে, অন্যের, হ্যাঁ। তাহলে দেখো আমরা অপশানে কোথায় দেখবো, হি হ্যাড বিন ব্লেম, তাকে দোষ দেওয়া হয়েছিল, হ্যাড বিন, দেখো এখানে হ্যাডের বসে বিন নেই, ওয়াজ তো হবেই না, ঠিক আছে, ওয়াজ বিং হবে না, নো কারেকশন বলেছে, এইটা সি, দেখো সি, হ্যাড বিন ব্লেম, তাকে দোষ দেওয়া হয়েছিল কারোর দ্বারা, ফর
কিসের জন্য দোষ দেওয়া হয়েছিল? ফর আদার্স মিসডিড, অন্যের দোষের জন্য তাকে দোষ দেওয়া হয়েছিল, ঠিক আছে? তাহলে ফর তো বসবেই, আর প্যাসিভ হ্যাড বিন হবে। ওকে, এবার চলো নেক্সট। তো এইভাবে কিন্তু বাক্যগুলো তোমাদের বুঝতে হবে মিনিং পড়ে, যে বাক্যটা অ্যাক্টিভ বলতে চেয়েছে না প্যাসিভ বলতে চেয়েছে। এইটাই বাক্যের মিনিং যে বুঝবে সে কিন্তু ইংলিশের আর কি প্রবলেমের 95-98% কিন্তু সলিউশন এমনি করে ফেলতে পারবে। তারপরে কী বলছে দেখো, ইফ উই হ্যাড বিন ওয়ান মোর গুড ব্যাটসম্যান, মানে বলতে চেয়েছে যদি আমাদের থাকতো আর একটা ভালো ব্যাটসম্যান থাকতো ইন আওয়ার টিম, আমাদের টিমে, উই উড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, উই উড হ্যাভ ওয়ান। ভালো করে বোঝো ফরমেশনটা কী আছে, উড হ্যাভ, ঠিক আছে, উড হ্যাভ। তাহলে আমরা নিয়মটা এখান থেকে বলে দিই, মানে এই ধরনের বাক্যগুলোর বাংলা এরকম হয়, যদি আমি আরও একটু ভালো করে পড়তাম আমি পাস করতাম, যদি আমি সেখানে যেতাম আমার তার সঙ্গে দেখা হতো, যদি আমি খেলাটা দেখতাম তাহলে হয়তো আমি খুবই আনন্দ পেতাম। এই ধরনের বাক্যগুলো ফরমেশন কি হয়, ইফের সঙ্গে সাবজেক্টের পরে হ্যাড ভি3 থাকলে, ইফের সাথে সাবজেক্ট প্লাস হ্যাড ভি3 থাকলে, ইফের সাথে সাবজেক্ট প্লাস হ্যাড ভি3 থাকলে বাক্যের অন্য অংশে কি হবে, উড হ্যাভ, কুড হ্যাভ, COULD, উড হ্যাভ বা কুড হ্যাভ, আমি পারতাম, করতাম, এই ধরনের বাক্যগুলো। তাহলে এইটাই হচ্ছে রুলস, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। ইফের সঙ্গে হ্যাড ভি3 থাকলে বাক্যের অন্য অংশে কিন্তু উড হ্যাভ, কুড হ্যাভ বসবে। ওকে, তাহলে এখানে কি বলেছে দেখো, থাকা বলছে, তাহলে মেন ভার্ব থাকা বললে কি হবে, হ্যাভ ভার্ব মেন ভার্ব, তাহলে একটা নিয়মের হ্যাড আসবে এখানে একটা নিয়মের হ্যাড আসবে, আর একটা হ্যাভ হচ্ছে থাকা ভার্ব, তার থার্ড ফর্ম কিন্তু হ্যাড, তাহলে দুটো হ্যাড আসবে, হ্যাড হবে। তো কি বলছে, ইফ উই হ্যাড, তাহলে নিয়মের হ্যাড আছে আর থাকার হ্যাড বসায়নি এখানে, তাহলে ভুল আছে। তাহলে হবে কি, ইফ উই হ্যাড, যদি আমাদের থাকতো ওয়ান মোর গুড ব্যাটসম্যান ইন আওয়ার টিম, আমাদের টিমে, উই উড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিততে পারতাম। তো দুটো হ্যাড দেখে কারোর ঘাবড়ানোর কিছু নেই। একটা কিন্তু নিয়মের হ্যাড বললাম, ইফের সঙ্গে সাবজেক্ট দিয়ে হ্যাড ভি3, সাবজেক্ট তো উই, তারপরে নিয়মের একটা হ্যাড আর একটা মেন ভার্বের থার্ড ফর্ম। তো মেন ভার্ব এখানে থাকা বলছে, থাকা মানে কি আছে, তাহলে আই হ্যাভ এ গুড ব্যাটসম্যান, আমার আছে একটা ভালো ব্যাটসম্যান ইন আওয়ার টিম, ঠিক আছে। তাহলে আমার ছিল আই হ্যাড, তো সেরকম এখানে ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ ভার্বের থার্ড ফর্ম কিন্তু হ্যাড। তাহলে ইফ উই হ্যাড, তাহলে ইফ উই হ্যাড ওয়ান মোর গুড ব্যাটসম্যান ইন আওয়ার টিম, উই উড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তাহলে নিয়ম কিন্তু পারফেক্ট এখানে, ইফের সঙ্গে সাবজেক্ট দিয়ে হ্যাড ভি3, নিয়মের হ্যাড, মেন ভার্বের থার্ড ফর্ম হ্যাড। ওকে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 6 কি বলছে দেখো, 6 বলছে যে as soon as I will reach Bangalore I will repay the loan, বলছে যেই না আমি ব্যাঙ্গালোরে পৌঁছে যাব I will repay the loan, ঠিক আছে। এখান থেকে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, as soon as, if, when, till, until, after, before, ঠিক আছে। as soon as তো দিয়েছি, if, when, till, until, after, before, এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে কখনোই shall, will বসবে না, shall বা will বসবে না, কিন্তু বাক্যের অন্য অংশে বসবে shall will। তাহলে এদের পরের অংশে, এদের সাথের যে অংশ, সেই অংশে কোনো সময় কিন্তু shall will বসবে না, বাক্যের অন্য অংশে বসবে। তার কারণ এরা হচ্ছে কন্ডিশনাল বাক্য। এই সমস্ত কনজাংশনগুলো দিয়ে যখন আমরা দুটো বাক্য যুক্ত করি তখন সেই বাক্যটা কন্ডিশনাল বাক্য হয়। যদি তুমি আসো আমি যাব, তাহলে ইফ ইউ উইল কাম না, ইফ ইউ কাম, যদি তুমি আসো কি হবে দেখো, বাক্যটা দেখো কন্ডিশনাল বাক্য, তুমি আসলেই আমি যাব, তাহলে অ্যাকচুয়ালি সে তো আসেনি, সে আসবে, কিন্তু ইফের সাথের অংশে আমরা শ্যাল উইল দিতে পারবো না। ইফ ইউ কাম, যদি তুমি আসো, ইফ ইউ কাম, কমা, এইবার এই অংশে বসবে, পরের অংশে আই শ্যাল গো বা আই উইল গো বা আই শ্যাল গো, ঠিক আছে। তাহলে দেখো ইফের সাথের অংশে কিন্তু আমি শ্যাল উইল দিইনি, বাক্যের অন্য অংশে দিয়েছি, ঠিক এইখানে সেই ফরমেশনটা। অ্যাজ সুন অ্যাজ, যেই না আমি ব্যাঙ্গালোরে পৌঁছাবো, তাহলে অ্যাজ সুন অ্যাজের সঙ্গে কিন্তু শ্যাল উইল হবে না, এটা শুধু কাটা যাবে। অ্যাজ সুন অ্যাজ আই রিচ ব্যাঙ্গালোর, দেখো পরের অংশ উইল দেওয়া আছে, পরের অংশ উইল হবে, আই উইল রিপে দ্য লোন, আমি লোনটাকে রিপে করে দেবো, তাহলে অ্যাজ সুন অ্যাজ আই রিচ হবে, অ্যাজ সুন অ্যাজ আই রিচ, দেখো একদম ডি দাগেরটা সঠিক উত্তর, অ্যাজ সুন অ্যাজ
আই রিচ, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজের সঙ্গে এই সমস্ত ওয়ার্ডগুলোর সাথে কনজাংশনগুলোর সাথে কিন্তু শ্যাল উইল হবে না, বাক্যের অন্য অংশ হবে। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাজ সুন অ্যাজ আই রিচ ব্যাঙ্গালোর আই শ্যাল রিপে দ্য লোন। ওকে, 7 দাগ। 7 দাগ কি বলছে দেখো, বলছে হোয়াট ডিড হ্যাপেন দেয়ার, হোয়াট ডিড হ্যাপেন দেয়ার ইন দ্য ফার্স্ট প্লেস, হ্যাঁ, ইজ নট এ ম্যাটার অফ কনসার্ন। বলছে প্রথম ক্ষেত্রে হোয়াট ডিড হ্যাপেন দেয়ার, সেখানে কি ঘটেছিল, ইজ নট এ ম্যাটার, এটা কোনো বিষয় নয়, অফ কনসার্ন মানে উদ্বেগের বিষয় বা চিন্তার কোনো বিষয় নয়। সেখানে কি ঘটেছিল প্রথমত, সেখানে কি ঘটেছিল প্রথমত, ইন দ্য ফার্স্ট প্লেস মানে প্রথমত হোয়াট ডিড হ্যাপেন দেয়ার, সেখানে কি ঘটেছিল সেই বিষয়টা ইজ নট, হয় না, এ ম্যাটার অফ কনসার্ন মানে উদ্বেগের বিষয় বা চিন্তার বিষয়, ঠিক আছে। তো এই হ্যাপেন শব্দটার সঙ্গে আমরা কোনো সময় এক্সট্রা হেল্পিং ভার্ব আনার দরকার নেই, ঠিক আছে। হোয়াট ডিড হ্যাপেন বলবো না, হোয়াট, দেখো সাবজেক্ট নেই তো, আমরা ডাইরেক্ট, যেমন ধরো আমি বললাম কে মেরেছিল, ঠিক আছে। এখানে হচ্ছে হুটাই সাবজেক্ট, হু সাবজেক্ট, তাহলে এই হুর পরে আমরা যখন কোনো হু দিয়ে প্রশ্ন করব তখন কোনো হেল্পিং ভার্ব আনার দরকার নেই। হু দিয়ে যখন প্রশ্ন করব তখন কোনো হেল্পিং ভার্ব আনার দরকার নেই, কারণ হুই সাবজেক্ট। তাহলে আমরা বলবো কে করেছিল, হু ডিড। কে মেরেছিল, আমরা কি বলবো, হু কিল্ড, কে খেয়েছিল, হু এট। কে ধরেছিল, হু কট, CAUGHT, ঠিক আছে। তাহলে হু দিয়ে প্রশ্ন করলে কোনো হেল্পিং ভার্ব লাগবে না, ডাইরেক্ট আমরা মেন ভার্বটার সেকেন্ড ফর্ম লাগুক ফার্স্ট ফর্ম লাগুক সেটা কিন্তু আমরা বসিয়ে দেব। ওকে, কোনো হেল্পিং ভার্ব দরকার নেই। ঠিক সেই রকম হ্যাঁ, ঠিক সেই রকম এখানে কি বলেছে দেখো, টেন্স অনুযায়ী কিন্তু আমরা বসিয়ে দেবো মেন ভার্ব। তো হ্যাঁ, এবার এখানটা কি বলেছে দেখো, বলছে হোয়াট, এখানে হোয়াটটাই কিন্তু সাবজেক্ট, কি ঘটেছিল, তাহলে এখানে আমাদের হেল্পিং ভার্ব দরকার নেই। হোয়াট ডিড হ্যাপেন না, আমরা হ্যাপেনটাকেই পাস্ট ফর্ম করে দিই না, হোয়াট হ্যাপেনটাকে ইডি বসিয়ে দাও। হোয়াট হ্যাপেন্ড, আমরা বলি কখনো হোয়াট ডিড হ্যাপেন, কথা বলার সময়ও তো বলি যে হোয়াট হ্যাপেন্ড দেয়ার, বা হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, কি ঘটেছে, ঠিক আছে। হোয়াট হ্যাপেন্স, তো হোয়াট হ্যাপেন্ড হবে হোয়াটের পরে কোনো, কারণ কি এখানে হোয়াটটাই সাবজেক্ট, এখানে আবার হেল্পিং ভার্ব দেওয়ার কোনো দরকার নেই, হোয়াট হ্যাপেন্ড দেয়ার শুধু হবে। What happened there, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, সি, হোয়াট হ্যাপেন্ড দেয়ার। ওকে, হ্যাঁ, এইবার চলো, হ্যাঁ, এবার যদি বাক্যটা এরকম থাকতো যে যে আমি কি করেছিলাম, ঠিক আছে, হোয়াট দিয়ে বাক্য করছি, হোয়াট দিয়ে প্রশ্ন করছি এবং বাক্যটা বলছে আমি কি করেছিলাম, এখানে কিন্তু হোয়াট সাবজেক্ট বলে হোয়াটের পরে আমি কোনো হেল্পিং ভার্ব দিচ্ছি না, ডাইরেক্ট বেন ভার্বের সেকেন্ড ফর্ম লাগিয়ে দিয়ে দিচ্ছি। কিন্তু যেখানে হোয়াটের পরে আর একটা সাবজেক্ট আনছি, আমি কি করেছিলাম, সেখানে কিন্তু আমি ডিড আনবো। হোয়াট ডিড, পাস্ট টেন্সে হেল্পিং ভার্ব ডিড, হোয়াট ডিড, এবার আমি, হোয়াট ডিড আই ডু, আমি কি করেছিলাম, ঠিক আছে। পাস্ট টেন্সের জন্য হেল্পিং ভার্ব ডিড আনতে হবে, হোয়াট সাবজেক্ট নয়, এখানে আই সাবজেক্ট, ঠিক আছে, সেই কারণে কিন্তু হেল্পিং ভার্ব আনতে হবে। তো হোয়াট ডিড আই ডু, এগুলো হচ্ছে কোয়েশ্চেনের ফরমেশন। হোয়াট সাবজেক্ট বলে ডাইরেক্ট ভার্ব, এবং হোয়াটের পরে যদি সাবজেক্ট থাকে তখন আমরা হেল্পিং ভার্ব আনবো, ঠিক আছে। ওকে, এবার চলো নেক্সট। 8 দাগ কি বলছে দেখো, 8 দাগ বলছে দ্য স্পিকার হাইলাইটেড দ্য কন্ট্রিবিউশন, স্পিকার যে বক্তা সে তুলে ধরেছিলেন, হাইলাইট করেছিলেন দ্য কন্ট্রিবিউশন, অবদান, অফ দ্য ওমেন, মহিলাদের অবদান, কিসের জন্য অবদান, ফর ব্রিঙ্গিং অ্যাবাউট সোশ্যাল চেঞ্জেস, সামাজিক যে পরিবর্তন। এবং ব্রিং অ্যাবাউটের মানে কি, ব্রিং অ্যাবাউটের মানে একটা ফ্রেজাল ভার্ব, ব্রিং অ্যাবাউটের মানে কিন্তু ঘটানো, ব্রিং অ্যাবাউটের মানে ঘটানো। তাহলে সোশ্যাল সামাজিক যে পরিবর্তন, সেই পরিবর্তন ঘটানোর জন্যে মহিলাদের যে অবদান, সেই অবদানকে দ্য স্পিকার বক্তা কী করেছিল, হাইলাইট করেছিল, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো নির্দিষ্ট বিষয়ে কিছু করা বললে, কোনো নির্দিষ্ট বিষয়, ঠিক আছে, স্পেসিফিক, এটা মাথায় রাখবে, স্পেসিফিক মানে কোনো নির্দিষ্ট বিষয়ে কোনো কিছু করা বললে প্রিপোজিশন হবে হচ্ছে ইন। কোনো নির্দিষ্ট বিষয়ে কোনো কিছু করা বললে প্রিপোজিশন ইন, এবং প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তার আইএনজি ফর্ম হবে। আমরা প্রচুর ক্লাসে কিন্তু এটা আলোচনা করেছি, এটা বলেছি। তাহলে নির্দিষ্ট কোনো বিষয়ে কিছু করা বললে প্রিপোজিশন ইন, এবং তারপর যদি ভার্ব আসে সেই ভার্বের আইএনজি। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে একটা নির্দিষ্ট কাজ, এই ব্রিং অ্যাবাউট ঘটানো, এটা একটা কাজ ভার্ব, এবং নির্দিষ্ট এই ঘটানোতে নির্দিষ্ট একটা বিষয় বলছে যে সমাজের যে পরিবর্তন, সেই পরিবর্তন ঘটানোতে মহিলারা অবদান রেখেছে, ঠিক আছে। তাহলে একটা নির্দিষ্ট বিষয়, তাহলে আগে প্রিপোজিশন ফর হবে না, ইন হবে, ইন, এবং এটা ভার্ব বলে এর আইএনজি হবে, ইন ব্রিঙ্গিং অ্যাবাউট, ঠিক আছে। তাহলে দ্য স্পিকার হাইলাইটেড দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ওমেন
ওমেনদের মহিলাদের যে অবদান সেই অবদানকে হাইলাইট করেছিল কি ঘটানোতে সমাজের পরিবর্তন তাহলে ইন ব্রিঙ্গিং অ্যাবাউট কোথায় আছে দেখো এই যে ডি ইজ দ্য কারেক্ট আনসার ইন ব্রিঙ্গিং অ্যাবাউট সোশ্যাল চেঞ্জেস ওকে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবার চলো নেক্সট 9 দাগ 9 দাগ কি বলছে দেখো 9 দাগ বলছে যে সাচ ইনইকুয়ালিটিস মানে কি অসমতা মানে সমান নেই অসমতা ঠিক আছে অসমানতা সমান কোনো ভাব নেই বলছে সাচ মানে এই ধরনের অসমতাগুলো ক্যান বি ফাউন্ড মানে এই দেখো দুটো ভার্ব আছে একটা হচ্ছে ফাইন্ড এটা হচ্ছে খোঁজা বা পাওয়া খুঁজে পাওয়া এর সেকেন্ড ফর্ম হচ্ছে ফাউন্ড FOUND থার্ড ফর্ম হচ্ছে ফাউন্ড আর একটা ভার্ব আছে যে নিজেই যার ফার্স্ট ফর্ম হচ্ছে ফাউন্ড FOUND ফার্স্ট ফর্ম এটা মানে কি এটা মানে হচ্ছে স্থাপন করা প্রতিষ্ঠা করা তাহলে এর সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম হচ্ছে ফাউন্ডেড FOUNDED ফাউন্ডেড থার্ড ফর্মও কিন্তু ফাউন্ডেড তাহলে মাথায় রাখতে হবে ফাইন্ড মানে খুঁজে পাওয়া আর এই ফাউন্ড মানে কিন্তু প্রতিষ্ঠা করা সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম ফাউন্ডেড তাহলে এখানে খুঁজে পাওয়ার কথা বলছে ঠিক আছে এই ফাউন্ডেড হবে না খুঁজে পাওয়া তো বলছে সাচ ইনইকুয়ালিটিস এই ধরনের অসমতা ক্যান বি ফাউন্ড পাওয়া যেতে পারে খুঁজে পাওয়া যেতে পারে যেগুলো এনশ্রাইন্ড করা আছে এনশ্রাইন্ড একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড যার মানে কিন্তু মন্দিরে স্থাপন করা মানে স্থাপন করা অবস্থায় খুঁজে পাওয়া যেতে পারে কোথায় স্থাপন করা হয়েছে ইন দ্য কনস্টিটিউশনস অফ আদার কান্ট্রিজ অলসো মানে অন্য যে দেশ আছে অন্য দেশের যে কনস্টিটিউশন সংবিধান সেই সংবিধানেও অলসো মানে সেই সংবিধানেও অন্য দেশের সংবিধানেও কিন্তু স্থাপন করা অবস্থায় খুঁজে পাওয়া যেতে পারে মানে অন্য দেশের সংবিধানেও মানে কোনো নির্দিষ্ট একটা সংবিধানের কথা বলেছে একটা দেশের সেই দেশের সংবিধানের মধ্যে একটা নির্দিষ্ট দেশ সেই দেশের সংবিধানের মধ্যে যেমন ইনইকুয়ালিটিস আছে অন্য দেশের সংবিধানের মধ্যেও এরকম অসমতা খুঁজে পাওয়া যেতে পারে সেটাই বলছে তাহলে খুঁজে পাওয়া যেতে পারে তাহলে ফাইন্ডের সেকেন্ড ফর্ম ফাউন্ড হবে ক্যান বি ফাউন্ড বি ইজ দ্য কারেক্ট আনসার সাচ ইনইকুয়ালিটিস ক্যান বি ফাউন্ড এনশ্রাইন্ড ইন দ্য কনস্টিটিউশনস অফ আদার কান্ট্রিজ অলসো ঠিক আছে ওকে তাহলে এবার যাবো নেক্সট 10 দাগ কি বলছে দেখো হ্যাঁ 10 দাগ বলছে যে উই হ্যাভ নট অনলি হেল্প দেম বলছে উই হ্যাড নট অনলি হেল্প দেম আমরা শুধুমাত্র তাদেরকে যে সাহায্য করেছি উইথ মানি পয়সা দিয়ে তা নয় বাট অলসো আরও কী দিয়ে করেছি উইথ নিউ মেশিনারি নতুন যন্ত্রপাতি দিয়ে অ্যান্ড র ম্যাটেরিয়ালস দিয়ে সাহায্য করেছি এবার এখানে আমরা বলেছিলাম এখানে আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে আইদার EITHER আইদার অর দিয়ে যখন বাক্য যুক্ত থাকবে বা নাইদার নর NER বা নিদার নর তোমরা যেটা বলে থাকো আইদার অর নিদার নর বা নট অনলি বাট অলসো এই তিনটে দিয়ে যখন বাক্য যুক্ত থাকবে ঠিক আছে তো এক ধরনের কনজাংশন এরা দুটো বাক্যকে যুক্ত করছে হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ তাহলে এই সমস্ত এই তিনটে দিয়ে যখন বাক্য যুক্ত থাকবে তখন কি করতে হবে ভালো করে বুঝে দেখো যে এরা যে দুটো নাউনের আগে বসবে যে দুটো নাউনকে ডিফাইন করবে যে দুটো ওয়ার্ডকে ডিফাইন করবে সেই দুটো নাউনের কিন্তু ইমিডিয়েট গায়ে বসবে আমি বললাম আইদার ভালো করে দেখো আইদার রাম অর স্যাম ভালো করে বোঝো তাহলে আমি রামকে ডিফাইন করছি সেই কারণে রামের আগে একদম ইমিডিয়েট গায়ে আইদার দিয়েছি স্যামকে ডিফাইন করছি স্যামের আগে দিয়েছি কিন্তু আইদার অর ঠিক সেরকম নাইদার নরের ক্ষেত্রেও তাই নট অনলি বাট অলসো ক্ষেত্রেও কিন্তু তাই ওকে আর আমি বললাম কি এরা কনজাংশন না আমি ভুল বলেছি এটা কনজাংশন নয় এটা কিন্তু প্রোনাউন ঠিক আছে এটা হচ্ছে নাউনের পরিবর্তে বসবে ঠিক আছে নাউনের পরিবর্তে বসে এটা কিন্তু প্রোনাউন হ্যাঁ তো কি বললাম তাহলে যে দুটো সাবজেক্টকে বা যে দুটো ওয়ার্ডকে ডিফাইন করবে ঠিক তাদের গায়ে বসবে তাহলে এখানে আমরা কি ডিফাইন করেছি দেখো হ্যাঁ বলছে যে উই হ্যাড নট অনলি হেল্প দেম তাহলে ভালো করে দেখো কোন দুটো ওয়ার্ডকে ডিফাইন করেছে উই হ্যাড নট অনলি হেল্প দেম উইথ মানি বলছে আমরা যে শুধুমাত্র পয়সা দিয়ে সাহায্য করেছি তা নয় বাট অলসো কী দিয়ে সাহায্য করেছি উইথ নিউ মেশিনারি দেখো নিউ মেশিনারি অ্যান্ড র ম্যাটেরিয়ালস তাহলে নিউ মেশিনারি অ্যান্ড র ম্যাটেরিয়ালসের আগে একটা প্রিপোজিশন আছে তার আগে আমরা বাট অলসো দিয়েছি মানে ডিফাইন করেছে নিউ মেশিনারিজ অ্যান্ড র ম্যাটেরিয়ালস এবং মানি তাহলে এই দুটো ওয়ার্ডের আগে হবে নিউ মেশিনারি অ্যান্ড র ম্যাটেরিয়ালসের আগে বাট অলসো আছে কিন্তু মানির আগে
কিন্তু নট অনলি নেই। তাহলে এই নট অনলিটা কোথায় যাবে? নট অনলিটা হেল্প দেমের পরে যাবে, হেল্প দেমের পরে এইখানে বসবে, এইখানে। ঠিক আছে, তাহলে বাক্যটা কি হবে? বাক্যটা হবে, ঠিক করে দেখে নাও, হ্যাঁ বাক্যটা হবে যে উই হ্যাড হেল্পড দেম, এই হেল্প দেম আগে হবে, এই হেল্প দেম আগে হবে, তারপরে যাবে নট অনলি এইখানে। ঠিক আছে, তাহলে উই হ্যাড হেল্প দেম, আমরা তাদেরকে সাহায্য করেছিলাম, নট অনলি উইথ মানি বাট অলসো উইথ নিউ মেশিনারি অ্যান্ড র ম্যাটেরিয়ালস। ওকে, তাহলে এবার চলো নেক্সট। তাহলে অপশানটা কোন অপশানটা হবে? হেল্পড দেম নট অনলি উইথ, এই যে বি ইজ দ্য কারেক্ট আনসার। হেল্পড দেম নট অনলি উইথ মানি বাট অলসো উইথ নিউ মেশিনারি অ্যান্ড র ম্যাটেরিয়ালস। ওকে, এবার চলো নেক্সট। 11 দাগ কী বলছে দেখো, 11 দাগ বলছে হি ট্রাভেলড বাই বাস, সে বাসে করে যাত্রা করেছিল, বাট উড হ্যাভ ট্রাভেলড বাই ট্রেন টু সেভ টাইম। ভালো করে বোঝো, এখানে বলতে চেয়েছে সে যাত্রা করেছিল বাসে করে। কোনো যানবাহনে যাত্রা করলে তার আগে কিন্তু প্রিপোজিশন বাই বসবে। আই ট্রাভেলড বাই ট্রেন, বাই বাস, বাই ট্র্যাম, বাই ট্যাক্সি। ঠিক আছে, আর যার পায়ে হেঁটে গেলে তখন বলবো আমরা অন ফুট। ঠিক আছে, অন ফুট। হ্যাঁ, আই ওয়েন্ট টু স্কুল অন ফুট। এবার কি বলছে দেখো, হি ট্রাভেলড বাই বাস, সে বাসে করে যাত্রা করেছিল, কিন্তু তার উড হ্যাভ ট্রাভেলড, উড হ্যাভের মানে কি? করতো। এখানে সেটা বলেনি, করতো বলেনি। উড হ্যাভ দিলে মানে হবে করতো, সে করতো ট্রেনে করে যাত্রা সময় বাঁচানোর জন্য, সেটা নয়, সেটা বলতে চায়নি। এখানে বলতে চেয়েছে সে যাত্রা করেছিল বাসে করে, কিন্তু তার উচিত ছিল ট্রেনে করে যাত্রা করা সময় বাঁচানোর জন্য। তাহলে উচিত ছিল বলতে গেলে উড হ্যাভ না, আমরা শুড হ্যাভ দেবো। উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দিস, ইউ শুড হ্যাভ ডান দিস। তোমার উচিত ছিল মানে কি বলতে হবে? তোর উচিত ছিল এটা করা। এই বাক্যগুলোকে আমরা বলি উচিত বললে শুড হ্যাভ, এমনি নর্মাল করতো বললে করতো যেত তখন উড হ্যাভ দিতে পারতাম। ঠিক আছে, আমি এটা করতাম তখন উড হ্যাভ, আর উচিত ছিল আমার তখন হবে ইউ শুড হ্যাভ বা আই শুড হ্যাভ ডান দ্যাট মানে কি, বা ইউ শুড হ্যাভ ডান দ্যাট মানে কি, তোমার কিন্তু এটা করা উচিত ছিল। সেই ক্ষেত্রে আমরা শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম দিই। আমি করতে পারতাম, আমি যেতাম, আমার উচিত ছিল করা, এইরকম ক্ষেত্রে শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ বসে। তাহলে এখানে উচিত ছিল, এখানে শুড হ্যাভ নেব। হি ট্রাভেলড বাই বাস, সে বাসে করে যাত্রা করেছিল, বাট শুড হ্যাভ ট্রাভেলড বাই ট্রেন, তার উচিত ছিল ট্রাভেল করা, ট্রেনে করে ট্রাভেল করা উচিত ছিল টু সেভ টাইম, সময় বাঁচানোর জন্য। ঠিক আছে, তাহলে শুড হ্যাভ ট্রাভেলড হবে। অপশান দেখো কোথায় আছে, শুড হ্যাভ ট্রাভেলড, দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। শুড হ্যাভ ট্রাভেলড, হি শুড হ্যাভ ট্রাভেলড বাই ট্রেন টু সেভ টাইম। ওকে, এবার চলো নেক্সট। 12 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 12 দাগ বলছে ওয়ান অফ দ্য ফাংশন অফ টিচার, মানে বলছে শিক্ষকের যে সমস্ত ফাংশনগুলো আছে, কাজগুলো আছে, তার মধ্যে একটা হলো ইজ। ঠিক আছে, দেখো এখানে সাবজেক্ট ইজ কেন, সাবজেক্ট সবসময় মাথায় রাখবে যে প্রিপোজিশন, এই যে অব সাবজেক্টের মধ্যে যখন প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট জোড়া থাকবে, তখন প্রিপোজিশনের সবসময় আগেরটা সাবজেক্ট হয়। ওয়ান অফ দ্য ফাংশন। ঠিক আছে, এই ওয়ান সিঙ্গুলার বলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হয়েছে, কারণ সাবজেক্ট ওয়ান, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে, সেই কারণে কিন্তু ইজ হয়েছে। এটা মাথায় রাখবে। তাহলে প্রিপোজিশনের আগেরটা সবসময় সাবজেক্ট হয় এবং সেই অনুযায়ী কিন্তু ভার্ব বসে, এটা মাথায় রাখবে। এইবার একটু আগে আমি বললাম কি, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য। ঠিক আছে, ওয়ান অফ দ্য আমি একটু আগেই বললাম ওয়ান অফ দ্য, আর কি বললাম, সাম অফ দ্য, ওয়ান অফ দ্য, সাম, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, many of the, few of the, every of the, every, এই সমস্ত ফ্রেজের পরে নাউনটা আমি কি বলেছিলাম, প্লুরাল হয়। ওয়ান অফ দ্য বয়েজ, সাম অফ দ্য বয়েজ, মেনি অফ দ্য বয়েজ, ফিউ অফ দ্য গার্লস, এভরি অফ দ্য গার্লস। ঠিক আছে, তাহলে এই সমস্ত ফ্রেজের পরে নাউনটা প্লুরাল হয়। তাহলে ওয়ান অফ দ্য ফাংশন হবে না, ওয়ান অফ দ্য ফাংশনস হবে। কোথায় আছে দেখো, ওয়ান অফ দ্য ফাংশনস অফ দ্য টিচার, এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এবার চলো 13 দাগ কি বলছে দেখো, 13 দাগ বলছে ডেসপাইট দেয়ার বেস্ট এফার্টস, ডেসপাইটের মানে হচ্ছে সত্ত্বেও, তাদের ভালো এফার্ট, প্রচেষ্টা সত্ত্বেও, দে কুড নট কনভিন্স মানে রাজি করানো, তারা পারেনি, কুড পাস্ট টেন্স, তারা পারেনি রাজি করাতে দ্য মেম্বার, সদস্যদের, বাই চেঞ্জিং দেয়ার ডিসিশন। ভালো করে বোঝো, ডেসপাইট দেয়ার বেস্ট এফোর্টস, তাদের সবথেকে বেস্ট প্রচেষ্টা, ভালো সবথেকে বেস্ট প্রচেষ্টা সত্ত্বেও, দে কুড নট কনভিন্স, তারা পারেনি কনভিন্স করতে, রাজি করাতে দ্য মেম্বার্সদেরকে, সদস্যদেরকে,
তাহলে কি করাতে, এখানে তে আসছে, কি করাতে, চেঞ্জ করাতে, তাদের ডিসিশন, তাদের যে সিদ্ধান্ত চেঞ্জ করাতে পারেনি, তারা সফল হয়নি, রাজি করাতে পারেনি। তাহলে তে আসলে আমাদের কি আসবে, টু। তে আসলে আমাদের হবে কি, তে আসলে কিন্তু আমাদের হবে বাই, না বাই তো দ্বারা, দ্বারা বাই বলতে দ্বারা বোঝায়, এখানে তে বলছে, তে মানে ইনফিনিটিভ, টু, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে টু চেঞ্জ হবে, টু চেঞ্জ দেয়ার ডিসিশন। দেখো এই যে বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ডিসপাইট দেয়ার বেস্ট এফার্টস দে কুড নট কনভিন্স দ্য মেম্বার, তারা পারেননি কনভিন্স করা দ্য মেম্বারদেরকে, কি কিসের, কি করানোর জন্য, কি করাতে, চেঞ্জ করাতে, কনভিন্স করাতে পারেনি। তাহলে টু চেঞ্জ দেয়ার ডিসিশন, টু চেঞ্জ, ইনফিনিটিভ আসছে, তে আসছে মিনিং, সেই কারণে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, এবার চলো 14 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 14 দাগ বলছে যে দ্য টু ব্রাদার্স ওয়্যার সো মাচ সিমিলার, মিনিংটা ভালো করে বুঝতে হবে। দ্য টু ব্রাদার্স, দুটো ভাই, ওয়্যার দুটো ভাই প্লুরাল বলে, ভার্ব প্লুরাল, দ্য টু ব্রাদার্স দুটো ভাই ওয়্যার সো মাচ সিমিলার, এতটাই সিমিলার ছিল, ইন অ্যাপিয়ারেন্স মানে দেখতে, অ্যাপিয়ারেন্স মানে এখানে দেখার কথা বলেছে, তাহলে দেখতে এতটাই একই রকম ছিল, দ্যাট নোবডি বিলিভড, কেউ বিশ্বাস করেনি, দ্যাট দে ওয়্যার টুইন্স, তারা টুইন্স। দেখো এবার বুঝতেই পারছো যে একই রকম দেখতে হলে লোকে তো বিশ্বাস করবে তারা টুইন্স, তারা যমজ, টুইন্স মানে যমজ, তাই তো। তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারছি কেউ বিশ্বাস করেনি তারা টুইন্স, তার মানে কি তাদের একই রকম দেখতে ছিল না, তাহলে এখানেই ভুল করেছে, তাই তো। তাহলে আমরা দেখবো অপশান ভেরি মাচ সিমিলার, তো সিমিলারের কথা বলেনি, সিমিলারগুলো নেব না। তাহলে সো ডিফারেন্ট, আর অ্যাপিয়ারেন্সের আগে ফ্রম বসবে না, সো ডিফারেন্ট ফ্রম হয় না, সো ডিফারেন্ট ইন, নির্দিষ্ট বিষয়ের আগে প্রিপোজিশন বললাম কি ইন হয়, তাহলে একটা দেখা বলেছে নির্দিষ্ট বিষয় আগে প্রিপোজিশন তো ইন হবেই হবে, তো সিমিলারটা উঠে গিয়ে কি হবে, ডিফারেন্ট হবে। এবার মিনিংটা আরেকবার দেখে নাও, দ্য টু ব্রাদার্স দুটো ভাই ওয়্যার সো ডিফারেন্ট, এতটাই ডিফারেন্ট ছিল, এতটাই আলাদা ছিল, ইন অ্যাপিয়ারেন্স দেখতে, দ্যাট নোবডি বিলিভড, কেউ বিশ্বাস করেনি, দ্যাট যে দে ওয়্যার টুইন্স, তারা যমজ। একদম পারফেক্ট মিনিং, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, ডিফারেন্ট হবে, সিমিলার হবে না। ওকে, এবার ছিল নেক্সট 15 দাগ। হ্যাঁ 15 দাগ কী বলছে দেখো, 15 দাগ বলছে যে দ্য সাইট অফ দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার যে সাইট মানে দৃশ্য, ওয়াজ সো ফ্রাইটেন্ড, এতটাই আর কি বলতে চেয়ে যে ভীতিপ্রদ ছিল, মানে ভয়ঙ্কর ছিল, ভয়ানক ছিল, দ্যাট দ্য বাইস্ট্যান্ডার্স কুড নট আটার আ সিঙ্গল ওয়ার্ডস, বাইস্ট্যান্ডার্স মানে যারা দাঁড়িয়েছিল পাশে, ঠিক আছে, তারা পারেনি আটার উচ্চারণ করতে, একটা সিঙ্গেল ওয়ার্ড, একটা শব্দ উচ্চারণ করতে পারেনি দুর্ঘটনাটা। দ্য সাইট অফ দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার দৃশ্যটা এতটাই ভয়ানক ছিল যে যারা দাঁড়িয়েছিল বাইস্ট্যান্ডার্স কুড নট, তারা পারেনি উচ্চারণ করতে একটা সিঙ্গেল ওয়ার্ড। দেখো এখানে কুড পাস্ট টেন্স, ওয়াজ পাস্ট টেন্স, টেন্সের ব্যালেন্স কিন্তু সেম আছে, ঠিক আছে। তো আমরা সবসময় আমাদের যেটা দিয়েছে সেটা তো আমরা দেখবই, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখতে হবে, যে বাক্যের টেন্সের ব্যালেন্স দেখো সেম আছে, এইগুলো বুঝে যে করবে সেই কিন্তু আসল বুদ্ধিমান, এবং সেই শিখছে, সেই কিন্তু শেখার পথে আছে, এবং সে শিখেছে বা শিখছে, ঠিক আছে। এইভাবে কিন্তু পড়াশোনাগুলো করতে হবে আমাদেরকে। তাহলে এবার দেখো কি বলেছে, এবার দুটো ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স বুঝতে হবে। কোনো ব্যক্তি যখন আমরা ভয় পেয়ে যাই, মানুষ, ঠিক আছে, বা পশু যখন ভয় পেয়ে যায়, তখন আমরা কি বলবো, ফ্রাইটেন্ড, FRIGHTENED, ফ্রাইটেন্ড, যে আমি ভয় পেয়ে গেছিলাম, আই ওয়াজ ফ্রাইটেন্ড, সে ভয় পেয়ে গেছিল, হি ওয়াজ ফ্রাইটেন্ড, ঠিক আছে। মানুষের ক্ষেত্রে, পশুর ক্ষেত্রে ভীত বললে ফ্রাইটেন্ড হবে, আর ভীতিপ্রদ, ভয়জনক, তখন বলবো ফ্রাইটেনিং, তখন বলবো কি, ফ্রাইটেনিং, FRIGHTENING, ফ্রাইটেনিং, ভালো করে বোঝো। ভীত বললে হবে ফ্রাইটেন্ড, আই ওয়াজ ফ্রাইটেন্ড, আই অ্যাম ফ্রাইটেন্ড, আই ওয়াজ ফ্রাইটেন্ড, ভীত। আর ভীতিপ্রদ, ভয়জনক, তখন বলবো ফ্রাইটেনিং। দুর্ঘটনাটা এতটাই ভীত ছিল না, দুর্ঘটনাটা এতটাই ভীতিপ্রদ ছিল, ভয়ানক ছিল, তাহলে ফ্রাইটেনিং হবে, ফ্রাইটেন্ড হবে না, ঠিক আছে। ডিফারেন্স বুঝতে পেরেছো? তাহলে ফ্রাইটেনিং, সো ফ্রাইটেনিং দ্যাট, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, সো ফ্রাইটেনিং। এবার যাবো নেক্সট। হ্যাঁ, তো এবার 16 দাগ কী বলছে দেখো, 16 দাগ বলছে যে দ্য পুলিশ ব্রেক ডাউন দ্য ট্রাঙ্ক অ্যান্ড ফাউন্ড দ্য লুটেড জুয়েলারি, এবং খুঁজে পেয়েছিল, মানে ট্রাঙ্কটাকে আর কি ভেঙে ফেলেছিল এবং খুঁজে পেয়েছিল দ্য লুটেড জুয়েলারি। দেখো যে অংশে ভুল নেই সে অংশে ভার্ব কিন্তু ফাউন্ড রয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এখানেও কিন্তু যে ভার্বটা ব্রেক ডাউন মানে যে ভার্বই ইউজ করতে চেয়েছে সেখানে কিন্তু সেকেন্ড ফর্ম হবে, ব্রোক, ঠিক আছে। হ্যাঁ,
তো এবার দেখো কি বলেছে, দেখো এবার এখান থেকে আমাদের জানতে হবে ব্রেক ডাউন, BREAK, ব্রেক ডাউন। ব্রেক ডাউনের মানে কি, ভাঙা না কিন্তু, ব্রেক ডাউনের মানে যান্ত্রিক গোলযোগের ফলে কোনো যন্ত্র, কোনো যানবাহন যদি হঠাৎ থেমে যায় সেটাকে বলবো কিন্তু ব্রেক ডাউন। কোনো যন্ত্র হোক না কেন, যে কোনো যন্ত্র কোনো যান্ত্রিক গোলযোগের ফলে থেমে গেলে সেটাকে বলবো ব্রেক ডাউন। দ্য কার ব্রোক ডাউন, তাহলে এখানে নিশ্চয়ই থেমে যাওয়ার কথা বলেনি কোনো যন্ত্র বা কোনো যানবাহন, ভাঙার কথা বলেছে। কোনো কিছু ভেঙে ফেললে আমরা বলতে পারি ব্রেক ওপেন, ব্রেক ওপেন। আই ব্রোক দ্য ট্রাঙ্ক ওপেন, আই হ্যাভ ব্রোকেন দ্য ট্রাঙ্ক ওপেন, মানে আমি ভেঙে পুরো খুলে ফেলেছি, সেটাকে বলবো ব্রেক ওপেন। তাহলে এখানে সেকেন্ড ফর্ম লাগবে, তাহলে ওপেনড না কিন্তু, ওপেনড না, ওপেন, শুধু ওপেন হবে, ওপেন। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ব্রোক ওপেন, ব্রোক ওপেন। দ্য পুলিশরা কী করেছিল, ব্রোক ওপেন দ্য ট্রাঙ্কটাকে ভেঙে খুলে ফেলেছিল, অ্যান্ড ফাউন্ড দ্য লুটেড জুয়েলারি, এবং খুঁজে পেয়েছিল লুটেড জুয়েলারি। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। 17 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 17 দাগ বলছে কি, 17 দাগ বলছে ইন আওয়ার ফ্রেন্ড সার্কেল, আমাদের বন্ধুদের সার্কেল, যেমন বন্ধুদের মধ্যে, ইট ইজ কাস্টমারি, এটা একটা প্রথা, ফর ইচ অফ দ্য মেম্বার্স, কিসের প্রথা, ফর ইচ অফ দ্য মেম্বার্স, তোমাকে কিন্তু বুঝতে হবে এখানে অবের আগেরটা সাবজেক্ট, ইচ মানে একজন, আমাদের বন্ধুদের মধ্যে এটা একটা প্রথা, কাস্টমারি, রীতি। কি রীতি, যে ইচ অফ দ্য মেম্বার্সদের মধ্যে, আমাদের বন্ধুদের মধ্যে প্রত্যেকজন, টু বাই দেয়ার ওন টিকিটস, নিজেদের টিকিট কিনতে হবে। মানে একসঙ্গে কোথাও ঘুরতে গেলে যে সবারটা একজন দেবে এরকম না, যার যার টিকিট শেষে কিনবে, ঠিক আছে। তাহলে ইচ অফ দ্য মেম্বার্সদের প্রত্যেকে বাই কিনবে, কাদের টিকিট, দেয়ার না, তার নিজের টিকিট, তাহলে হিজ হবে এখানে, তার বলেছে, হিজ বা হার, ঠিক আছে, হিজ বা হার। ছেলেরা বললে হিজ হবে, মেয়ে বললে হার হবে, যেটাই আর কি বোঝাবে। তাহলে বুঝতে পেরেছো, তাহলে সাবজেক্ট হচ্ছে ইচ, একজন, তাহলে এখানে কিন্তু দেয়ার হবে না, ইচ অফ দ্য মেম্বার্স টু বাই দেয়ার না হিজ টিকিটস, দেখো হ্যাঁ, টু বাই হিজ ওন টিকিটস, তাহলে এই যে ডি ইজ দ্য কারেক্ট আনসার, টু বাই হিজ ওন টিকিটস। ওকে, তাহলে দেয়ারটা কিন্তু এখানে হিজ হবে বা হার হবে। চলো নেক্সট 18 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 18 দাগ বলছে যে ওয়্যার দ্য ডিস্ট্যান্স ইজ নট টু মাচ, বলছে ওয়্যার যেখানে, দ্য ডিস্ট্যান্স দূরত্বটা, ইজ নট টু মাচ বেশি নয়, আই প্রেফার আমি পছন্দ করি, ওয়াকিং হেঁটে যাওয়াটা, অন ফুট মানে পায়ে হেঁটে যাওয়াটা পছন্দ করি, দেন ওয়েটিং ফর এ বাসের জন্য অপেক্ষা করার থেকে, যেখানে দূরত্বটা কম ততটা বেশি নয়, আমি বেশি পছন্দ করি পায়ে হেঁটে যাওয়াটা বাসের জন্য অপেক্ষা করার থেকে, ঠিক আছে। তো সবসময় মাথায় রাখবে প্রেফার, PREFER, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রেফারের পরে টু হবে। আই প্রেফার টি, এটা তোমরা জানোই, আই প্রেফার PREFER, আই প্রেফার টি টু কফি, COFFE, তাই তো, আই প্রেফার টি টু কফি, তাহলে টু। আর যদি প্রেফারেন্স বলতো, মাথায় রাখবে প্রেফারেন্স, RENCE, প্রেফারেন্স বললে কিন্তু প্রেফারেন্সের পরে কিন্তু ফর হবে, আই হ্যাভ আ প্রেফারেন্স ফর টি ওভার কফি, ঠিক আছে। তাহলে প্রেফার বললে ডাইরেক্ট টু হবে, প্রেফার টু, আর যদি প্রেফারেন্স বলে প্রেফারেন্সের পরে ফর হবে, আর যার থেকে বেশি প্রেফারেন্স তার আগে কিন্তু ওভার হবে। তাহলে কি বলবো, আই হ্যাভ এ প্রেফারেন্স ফর টি ওভার কফি, ফর টি ওভার কফি। তাহলে এখানে শুধু প্রেফার বলেছে, তাহলে এখানে এই দ্যানের জায়গায় কী হবে, টু হবে, দ্যানের জায়গায় টু। তাহলে ওয়্যার দ্য ডিস্ট্যান্স ইজ নট মাচ, আই প্রেফার ওয়াকিং অন ফুট, টু ওয়েটিং ফর এ বাস। দেখো কোথায় আছে অপশান দেখবো আমরা, 18 দাগের দেখো কী বলেছে, টু ওয়েটিং ফর এ, সি ইজ দ্য কারেক্ট আনসার, টু ওয়েটিং ফর এ বাস বা ট্যাক্সি, ঠিক আছে। তাহলে প্রেফারের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে, প্রেফারেন্স বললে ফর আর ওভার। চলো 19 দাগ কী বলেছে দেখো, হ্যাঁ 19 দাগ বলছে যে বিং আ প্লেজেন্ট মর্নিং হি ওয়েন্ট আউট ফর এ ওয়াক অ্যালং দ্য সিশোর মানে হচ্ছে তটভূমি, সমুদ্রের তটভূমি, আর অ্যালং মানে বরাবর। তাহলে বলছে বিং এ প্লেজেন্ট মর্নিং মানে মর্নিংটা খুবই সুন্দর মনোরম হওয়ায়, হি ওয়েন্ট সে গেছিল, আউট ফর এ ওয়াক হাঁটার জন্যে, অ্যালং দ্য সিশোর মানে সমুদ্র তটভূমি বরাবর, এই বরাবর সে হাঁটতে গেছিল, ঠিক আছে। এবার দেখো এটা সিম্পল সেন্টেন্স, বুঝতেই পারছো। তাহলে সিম্পল সেন্টেন্সেস দুটো সাবজেক্ট যদি আলাদা হয়, দুটো সাবজেক্ট যদি ডিফারেন্ট হয়, তাহলে কিন্তু আমাকে দুটো সাবজেক্টকেই রাখতে হবে, একটা সাবজেক্ট রাখলে হবে না। যেমন ধরো একটা এক্সাম্পল যে আমি বলি যে আই স, যেটা আমি সবসময় যে এক্সাম্পল দিয়ে থাকি, আই স এ বার্ড, আমি দেখেছিলাম একটা পাখি। আই বিকেম হ্যাপি, এবার এই দুটো বাক্যকে আমি সিম্পল করবো, পার্টিসিপল দিয়ে সিম্পল, ঠিক আছে। হ্যাঁ, যে কাজটা আগে হয়েছে, আগে দেখা হয়েছে, তারপরে আমি খুশি হয়েছিলাম, যে কাজটা আগে হবে তার ভার্ব হচ্ছে স, তার ফার্স্ট ফর্ম হচ্ছে সি,
তার সঙ্গে আইএনজি দেবো, যে কাজটা আগে হবে তার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আইএনজি দিয়ে পুরো বাক্য লিখে দেবো। সিং এ বার্ড আই বিকেম হ্যাপি, তাহলে সিং এ বার্ড পরের বাক্য যা আছে আই বিকেম হ্যাপি। এবার সাবজেক্ট দ্বিতীয়টা রাখবো, প্রথমটা রাখবো না, যেহেতু সাবজেক্ট সেম। এবার সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে আমাকে কি করতে হবে, দুটো সাবজেক্টকেই রাখতে হবে, যেমন ধরো আমি বললাম এটা মুছে দিই, হ্যাঁ যেমন ধরো আমি বললাম যে হ্যাঁ it was a hot day, এটা ছিল একটা গরম দিন। I took an umbrella, তাহলে দেখো প্রথম কাজ কি, এটা ছিল একটা গরম দিন এবং আমি নিয়েছিলাম একটা আমব্রেলা, আমি একটা হাতে করে আমব্রেলা নিয়েছিলাম। তাহলে কোন কাজটা আগে গরম দিন ছিল এবং তার ভার্ব কোনটা, বি ভার্ব, তাহলে বিং করব, বিং বিং, হ্যাঁ তাহলে বিং এ হট ডে, হ্যাঁ তারপরে কি হচ্ছে পরের বাক্যে আই টুক অ্যান আমব্রেলা। ওকে, এবার দেখো তাহলে শুধু বিং লিখলে তো হবে না, সাবজেক্ট তো এখানে ইট ছিল, দুটো সাবজেক্ট তো আলাদা, একটা আই সাবজেক্ট একটা ইট সাবজেক্ট, সেই ইটটাকেও তো রাখতে হবে। তাহলে ইট বিং এ হট ডে আই টুক অ্যান আমব্রেলা, এবং এই যে নিয়মটা আগেরটা হচ্ছে পার্টিসিপল, এইটাকে আমরা বলবো, এটাকে বলি নমিনেটিভ অ্যাবসলিউট, এটা অন্য একদিন আমরা ক্লাসে আলোচনা করবো, নমিনেটিভ অ্যাবসলিউট। তো নিয়মটা হচ্ছে এটাই, সিম্পল করতে গেলে দুটো সাবজেক্ট আলাদা হলে দুটো সাবজেক্টকেই আমাকে রাখতে হবে, ইটটাকেও রাখতে হবে। আর যখন একটা মর্নিং বলবো, ডে বলবো, সাবজেক্ট তোমাকে ইট রাখতেই হবে। ইট ইজ এ প্লেজেন্ট মর্নিং, ইট ওয়াজ আ প্লেজেন্ট মর্নিং, ইট ইজ আ হট ডে, ইট ওয়াজ এ কোল্ড ডে, ঠিক আছে। তাহলে এখানে বিং এর আগে একটা ইট ছিল যেটা দেওয়া নেই, তাহলে হবে ইট বিং আ প্লেজেন্ট মর্নিং উই ওয়েন্ট আউট ফর এ ওয়াক। ওকে, তাহলে ইট, তো এরকম মর্নিং ডে বললে কিন্তু সাবজেক্ট আমাদের ইট রাখতে হবে সিম্পল করতে গেলে। তাহলে ইট বিং এ প্লেজেন্ট মর্নিং, দেখো তাহলে এটা হচ্ছে সেইটা। তাহলে দেখো ইট সাবজেক্ট দিয়েছি, তাহলে ইট বিং আ প্লেজেন্ট মর্নিং, একটা সুন্দর মর্নিং, ভালো মনোরম মর্নিং হওয়ার কারণে উই ওয়েন্ট আউট, আমরা গেছিলাম ফর এ ওয়াক, হাঁটতে অ্যালং দ্য সি, তটভূমি বরাবর। ওকে, তো এবার চলো, হ্যাঁ 20 দাগ কী বলছে দেখো, 20 দাগ আমরা লাস্ট করবো, হ্যাঁ 20 দাগ লাস্ট করবো, কী বলছে দেখো, 20 দাগ বলছে যে হ্যাঁ নো সুনার দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপিয়ার, নো সুনার মানে কিন্তু যেই না, নো সুনার হার্ডলি স্কেয়ার্সলি, এটা মাথায় রাখো, নো সুনার হার্ডলি স্কেয়ার্সলি, SCARCELY, নো সুনার হার্ডলি স্কেয়ার্সলি সেলডম, SELDOM, নো সুনার হার্ডলি স্কেয়ার্সলি সেলডম, এগুলো দিয়ে বাক্য শুরু হলে কিন্তু এগুলো দিয়ে, বা নেভার, NEVER, নেভার, অনলি, এই সমস্তগুলো দিয়ে বাক্য শুরু হলে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে এদের পরে, এগুলো দিয়ে বাক্য শুরু হচ্ছে, এদের পরে আগে হেল্পিং ভার্ব বসবে, হেল্পিং ভার্ব, তারপর আসবে কিন্তু সাবজেক্ট, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এবার আমরা একটু দেখে নিই কী বলেছে। ওকে, তো এই সমস্ত ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে আগে কিন্তু হেল্পিং ভার্ব হবে। তো এখানে কি বলে দেখো, নো সুনার দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপিয়ার, মানে যেই না অ্যাডভার্টাইজমেন্টটা, বিজ্ঞাপনটা উপস্থিত হয়েছিল ইন দ্য নিউজপেপারে, দেন, আর নো সুনার দিয়ে বাক্য শুরু হলে মাথায় রাখবে মাঝখানে বাক্যের একটা বাক্য শেষ হবে, সেখানে দেন বসবে, তাহলে নো সুনারের সঙ্গে দেন বসছে। আর হার্ডলি, HARDLY, হার্ডলি স্কেয়ার্সলি, সেম মিনিং কিন্তু, নো সুনার মানে যেই না, হার্ডলি মানেও যেই না, স্কেয়ার্সলি মানেও কিন্তু যেই না। নো সুনার দিয়ে শুরু হলে দেন বসবে মাঝখানে, হার্ডলি স্কেয়ার্সলি দিয়ে শুরু হলে বাক্যের মাঝখানে ওয়েন বসবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো যেই না বিজ্ঞপ্তি বেরিয়েছিল, তাহলে কি বললাম, আগে হেল্পিং ভার্ব দেবো, হ্যাডও দিতে পারি, ডিডও দিতে পারি। হ্যাড দিলে মেন ভার্বের কি হবে, থার্ড ফর্ম, যেটা প্রথম অপশানে নেই। নো সুনার হ্যাড দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপিয়ার, না অ্যাপিয়ার্ড হলে পারফেক্ট ছিল, কারণ হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম। আর একটা দেখো, বি দাগে দেখো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে শুরু হয়েছে, হবে না। এবার ডি দাগে চলে আসো, হ্যাঁ ডি দাগ কী বলছে দেখো, হ্যাঁ ডি দাগ বলছে যে, নো সুনার ডিড দিয়ে শুরু করেছে, পাস্ট টেন্স, তাহলে নো সুনার ডিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপিয়ার, ঠিকই আছে। তাহলে আমরা জানি কি, ডু, ডাজ আর ডিড এদের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তাহলে নো সুনার যেই না ডিড দ্য অ্যাডভার্টাইজমেন্টটা ডিড আছে মানে এর মধ্যেই টেন্স বলে দিয়েছে, পাস্ট টেন্স, সিম্পল পাস্ট মানে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে নো সুনার ডিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপিয়ার হয়েছিল, তাহলে ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, নিয়ম কিন্তু মাথায় রাখতে হবে, ডু, ডাজ, ডিড, মেন ভার্বের ফার্স্ট ফর্ম এদের পরে। তাহলে যেই না বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল নিউজ পেপারে, একদম পারফেক্ট, ডি ইজ দ্য কারেক্ট আনসার। যেই না নিউজ পেপারে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল তখন কি হয়েছিল,
হ্যাঁ, তখন হয়েছিল যে দেন দেয়ার ওয়াজ এ রাশ, বিশাল বড় একটা ভিড় ছিল অন দ্য বুকিং উইন্ডো, যেখান থেকে আমরা টিকিট বুক করব বা যে বিষয় বলতে চাইছে সেই ঘরের বাইরে কিন্তু বিশাল বড় একটা ভিড় জমা হয়েছিল। ওকে, তো আজকের ক্লাসটাও এই পর্যন্তই। তো আমরা চেষ্টা করব ক্লাসগুলোকে আরও বড় করার চেষ্টা করব, এবং তোমাদের যদি কোনো বিষয়ে কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই বলবে। প্রত্যেক ভিডিওতে আমি প্রত্যেক ক্লাসে সেই সেম কথা বলছি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অবশ্যই আর কি আলোচনা করব।